গানটা কেন যেন বারবার মনে পড়তেছে। না, রাত তো অনেক হয়েছে মনে হয়। শালার জায়গা খান আশেপাশে তো কাক পক্ষীরও কোনো সারা শব্দ দেখি না। আপনারে তো আগে কখনো এখানে দেখি নাই, এত রাইট কইরা কই থেকে আইলেন? ওই যে সাত আসমান থেকে ফাল দিয়া পড়ছি। এমনি আমার খিদা পেটটা চোচো করতেছে, এর মধ্যে সারা জীবন ঘাটে ঘাটে এত ঘোরাঘুরি করলাম, কিন্তু এইরকম একটা খুঁজতে জায়গা আমার জীবনে আমি দেখিনি। এখন কালকা বিহানে ভালোই ভালো স্টিমার ঘাটে ভিড়লেই হয়। ও চাচা, কাল বিহানে স্টিমার কতক্ষণে ঘাটে ভিড়বো কিছু কইতে পারেন? ওই সাত আসমানে খোঁজ নেন। বুঝতেই গোসা করছে, গোসা করেন না। এমনি আমার খিদায় পেটটা গোলাইতেছে, আর এর মধ্যে আপনি আমারে জিগাইলেন কই থেকে আইলেন। আর এই কথাটা শুনলে আমার মেজাজটা বিগড়ে যায়। আত্মসম্মান অনেক বেশি মনে হইতাছে। আরে ওইটা বেশি বলেই তো একটা কুকুর আর একটা মানুষের মধ্যে এত ফারাক। বেয়াদবি হইলে মাফ করে দিয়ে আসেন, আপনার লগে হ্যান্ডশেক করি। আমার এই গাট্টা গোট্টা হাতটা আপনার পছন্দ হইল না। এই হাত দিয়া কত মানুষের জান কবজ করছে আপনি জানেন? কই হাতটা মিলান। দুষ্টামি করলাম চাচা, দুষ্টামি করলাম, কিছু মনে করেন না। আর এই হাত দিয়ে একটা মুরগিও মারি নেই, আর আমি মারুম মানুষ। এখন কম তো চাচা, কাইল বিহানে স্টিমার ঘাটে কখন ভিড়বো? কই যাইবেন হেডা ঠিক করছে? আপনি কি করে জানলেন কই যামু? আমি এটা ঠিক করি নাই। 10 বছর ধইরা এই ঘাটে আমি পইরা রইছি। আপনার মতো বহুত লোকজন এই ঘাট দিয়ে আইসে গেছে। মানুষকে চিনতে আমার সময় লাগে না। আচ্ছা তাহলে কম তো, এই আমি মানুষটা কেমন? ওই যে পদ্মা নদীরে দেখতেছেন, ওইটারে দেখলে বোঝা যায় বর্ষাকালেও কেমন গর্জাইয়া ওঠে। 10 বছর ধইরা এমন কোনো দিন যায় নাই যে ওই পদ্মারে আমি দেখি নাই। আমার চোখের সামনেও শুকায়, আবার আমার চোখের সামনেও ফুল্লা ফাইপ্পা ওঠে। অন্য মানুষ না চিনুক, শুকনা কালের পদ্মারে দেখা বর্ষাকালের পদ্মারে চিনতে আমার সময় লাগে না। আপনি মানুষটা কেমন বলবো? যে বলেন। আপনি একটা মারু ডাকাই, কম করে হইলেও আপনার নামে 5-6টা হুলিয়া আছে। হ্যাঁ, আপনার অনুমানটা একেবারে মিথ্যা না। তা আমি কইলাম মানুষটা খুব একটা খারাপ না চাচা মিয়া। হ্যাঁ, একটা হুলিয়াই আরেকটা হুলিয়ারে বাড়াইছে। ওই যে আপনার ওই পদ্মার লাহান, শীতকালে আমিও কেমন কুকড়ে থাকি, কিন্তু বর্ষাটা আইলেই আমার এই মাথার মধ্যে কেমন জানি কইরা উঠে, মনে হয় আউলা লেগা যায়। যাওগা এইবার চাচা আপনি আমারে কম তো, কালকা মাছ পদ্মায় স্টিমার ভিড়বো তো? উজান ভাটি কোন দিকেই কাল স্টিমার ভিড়বো না। হ্যাঁ হ্যাঁ, কোন কি? তাহলে তো আমার সর্বনাশ। তাহলে
এইখানে রাতটা কাটায় দিয়ে, হ্যাঁ? কাল বিয়ানে দেখা যাবো না। শালা, মেজাজটা আবার বিগ হয়ে গেল। এত রাত কইরা আপনি কই থেকে আইলেন? ওই যে স্টিমার উজানে যাওয়ানোর সময় নাইমা পড়ছিলাম, ভাবছিলাম ভাটিতে ফিরবার কালে আবার স্টিমারে উঠা পড়ু, আর এর মধ্যে জায়গাটা যদি পছন্দ হয় তাহলে থাইকা যাবো কিছুদিন। হ্যাঁ, এই গত 4-5 দিন চাচা এত ঘোরাঘুরি করলাম আশেপাশে, কিন্তু ওই একটা মানুষও তো আমার পছন্দ হইল না। আচ্ছা, এই আপনি এরকম একটা খুঁজতে জায়গায়, হ্যাঁ, এই 10 বছর ধরে এখানে পড়ে রইলেন কেমনে? আমি একজন হব ঘুরে, জায়গায় জায়গায় ঘুরে বেড়াইছি, শেষমেশ এই জায়গাটায় আস্তানা গাড়ছি। আমি একজনের অপেক্ষায় আছি। গরুর গাড়িতে মানুষ চড়ে শালা মাজা একেবারে ধরাই দিয়েছে। আবার এখানে কতক্ষণ বসে থাকতে হয় কিডা জানে। আহা, আবার শুরু করলে কে দেখি কোনো লাভ হবে বলো? মানুষ কি সারা জীবন বাঁচে? এক না একদিন তাকে তো যেতে হবেই। আরে বাবা, তোমার মা তো মারা যায়নি তাই না? উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, শরীর তো একটু খারাপ করতেই পারে। চারিদিকে তো কোনো লোকজনের চিহ্ন খুঁজে পাচ্ছি না। নদী পার না হতে পারলে সারা রাত তো এখানেই কাটাতে হবে। আমি জানি না, আপনি যেমনি পারেন আজকে রাতের মধ্যে এই নদী পার করার ব্যবস্থা করেন। সেই সময়টা আমি আমার পাশেই থাকতে চাই। কিছু করেন না আপনি। আরে বাবা, আমি তো চেষ্টা করতেছি নাকি। নৌকা আছে, মাঝি নাই, আর এত রাইতে মাঝি খুঁজে বার করা তো মুশকিলই হবে। চলো ওখানটায় যাই, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আসো। একদম জনমানবহীন একটা জায়গা দেখতেছি। আজ যদি কোনো মাঝি টাঝি না পাই তাহলে আজকে রাতটা এখানে কাটিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে চারপাশ তো বেশ ভালোই দেখা যাচ্ছে। আমার মনে হয় তুমি একটু বসো, আমি একটু ওখান থেকে দেখে আসি কোনো ব্যবস্থা করা যায় কিনা। না না, আমি একা থাকতে পারবো না। না না, আপনি যাবেন না। ঠিক আছে, তাহলে রাতটা এখানে কাটিয়ে দেই, ভোর হলে একটা ব্যবস্থা করা যাবে। বসো। আজ রাইতে যদি আমার কিছু হয়ে যায় তো সেই সময়টা আমার পাশে থাকতে পারবো না। একটা বছর হয়েছে আমার সঙ্গে আমার দেখা হয়নি, কথা হয়নি। শরীর খারাপ করার পর কত করে বলছি আমার নিয়ে চলেন, তখন আমার কথা আপনি কানেও দিলেন না। আরে বাবা, চাইলে তো আর যাওয়া যায় না। খুলনা তো আর ঢাকার আশেপাশে না, তাই না? আর স্বদেশী আন্দোলন যেভাবে দানা বেঁধে উঠতেছে, তাতে একদিন ছুটি পাওয়া যাবে কিনা সন্দেহ।
দেখিছো মশার সাইজ দেখেছো? সবার মানুষ নেই, মশা ঠিকই আছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। বেশিক্ষণ বসে থাকলে মশাই নদী পার করে দেবে। শালার কলকাতার বড় বড় মাতব্বরদের দাবড়ে বেড়াই, আর এখানে সামান্য একজন মাঝি আমি খুঁজে বার করতে পারবো না, তা কি করে হয়? হ্যাঁ, তুমি বসো, আমি শালাদের ঘর থেকে টেনে বার করে নিয়ে আসতেছি। কে আপনি? এই, ডরায়েন না, ডরায়েন না। আমি এই ঘাটেরই মানুষ, এইখানেই থাকি। কিছুক্ষণ আগেও তো আপনি এইখানে ছিলেন না, কই থেকে আইলে? আপনারে খুব চিনা চিনা লাগতাছে, কোথায় যেন দেখছি, ঠাউর করতে পারতাছি না। সত্য করে বলেন তো, আপনি কে? এত রাইতে নির্জন ঘাটে একজন মাইয়া মানুষ, চোখে ধন্দ লাগে। আপনি বলেন না আপনি কে? উনি কি মানুষ না শক্স? শুনছি মাঝ রাইতে বাজে আত্মা উপর থেকে মানুষের বেশ ধইরা নিচে নাই মাসে। কিছুক্ষণ আগে যে জামাল সুকানির সাথে কথা হইল, এটারও বেশি সুবিধাজনক মনে হয় নাই। কেমন যেন রহস্য কইরা কথা কয়। 10 বছর ধইরা এই ঘাটে পইরা রইছি, এমন আলামত তো কখনো দেখি নাই। এমনও তো হইতে পারে জামাল সুকানি আর এই মাইয়াডা একই আত্মা। আশ্চর্য, উনি কি মানুষ? এরকম একটা জায়গায় আমার একলা ফেলে আমার মারে তুমি সুস্থ করে দাও। আজ রাইতে যেন তার সঙ্গে আমার দেখা হবে। আপনারে একটা প্রশ্ন করছিলাম, এর উত্তর কিন্তু আপনি দেন নাই। আমরা ভীষণ বিপদে পড়ছি। আজ রাইতের মধ্যে নদীটা পার না হতে পারলে ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার। আমাদের বলতাছেন, কিন্তু আপনি তো একা। আমার সঙ্গে আমার স্বামী আছে, কোথাও কাউরে পাইতেছিল না তো, মাঝে খুঁজতে ওইদিকে কোথাও গেছে। এত রাইতে আপনাগো মতো এমন কাউরে এই ঘাট দিয়া পার হয়ে যাইতে দেখি নাই। এই জায়গাটা সন্ধ্যার পরই কেমন নির্জন হয়ে যায়, কোনো কাক পক্ষীরও চিহ্ন থাকে না। আমার মা খুব অসুস্থ। এই বিকেল বেলা তারে এই ঘাট দিয়ে পার করে নিয়ে গেছে। আজ রাতের মধ্যে যদি মার সঙ্গে দেখা না হয়, আর দেখতে পারবো না। আমার মার শেষ ইচ্ছা ছিল শেষ সময়টা গ্রামের বাড়িতে গিয়ে থাকবে। প্রায় আমরা নিয়ে গেছে, আর আমরা খবর শুনে খুলনা থেকে ছুটে আসছি। আপনি যা কইলেন, এইরকম একজন রে নদী পার হয়ে যাইতে দেখছি, কিন্তু আসলে আমি ডরায় গেছিলাম। আমি ভাবছিলাম আপনি ওই শক্স টক্স হইবেন। এই নির্জন রাতে এই ভালো ঘরের এমন একজন মেয়ে মানুষকে দেখলে চোখে তো ধান্দা লাগবই। তা আপনার আম্মাজানের কি হয়েছিল?
ডাক্তাররা ধরতে পারে নাই, অনেক কঠিন অসুখ, আশা ছেড়ে দিছে। আপনার আম্মাজান কোথায় থাকতেন? ঢাকায়। তয় উনারে যে এই পথ দিয়া নিয়ে গেল? কলকাতায় নিয়ে গেছিল চিকিৎসা করানোর জন্য। ও, মাঝ রাইতে নদী পার হওয়া খুব কঠিন। ওই যে পদ্মার পারে নৌকাগুলি দেখতেছেন, ওইগুলান একটাও এই গ্রামের না। মাঝিরা ওই 5 মাইল দূরে পানিপাড়ায় যাত্রাপালা বসেছে, সেইখানে সবাই মশগুল। তয় আপনার স্বামী গেল কই? আপনার এইভাবে রাইখা উনার যাওয়াটা উচিত হয় নাই। জায়গাটা বেশি ভালো না, বুঝেন না? স্টিমার ঘাট, কত রকম লোকজনের আনাগুনা। যাই, আমি একটু আগাইয়া দেখি আপনার উনারে কোথাও পাই কিনা। এর মধ্যে যদি কোনো ওই মাঝি টাজি পাই, সঙ্গে করে নিয়ে আমুনে। আপনারে একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার চোখ দুইটারই আমার খুব পরিচিত মনে হয়। কোথায় যেন দেখছি, ধরতে পারতেছি না। আপনি থাকেন, আমি অহনি আসতেছি। কি আপনি আপনি কি চান? আপনি এখান থেকে জানলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার করবেন? করেন, যত খুশি আপনি চিৎকার করেন, কোনো লাভ নাই। ওই বুইরা আর আধা ঘন্টার আগে এখানে আইতাছে না। ততক্ষণ যদি আপনি চিৎকার করতে চান করেন, কেউ আপনারে বাধা দিতে আইব না। ওমা, আপনি ডরাইতেছেন কে? আরে ডরায়েন না, ডরায়েন না। কি চমৎকার! হ্যাঁ, মানুষজন তো দূরের কথা, একটা কাক পক্ষিতেরও চিহ্ন নাই যেখানে সেখানে আপনার মতন একজন অপসরের দেখা পাওয়া। আরে আমার কপাল রে কপাল! জানেন, আমি জীবনে যখন যেখানে গেছি আমার কপালে একটা না একটা কিছু জুটছে। আমি কলাম মানুষটা তো খারাপ না। হ্যাঁ, 2-4টা খুন আমি করছি ঠিকই, কিন্তু আমি না কোন মাইয়া মানুষ মারি নাই। এই স্টিমার ঘাটে 2 দিন ভিড়বো না বইলা মনটা কত খারাপ হয়েছিল, কিন্তু যে আমি আপনারে দেখছি আবার মনটা একদম ভালো হয়ে গেছে। এইবার তো এই ঘাটে স্টিমার সারা জীবন না আইলো আমার কোনো আফসোস নাই। এই যে, এই আমার হাতখান বাড়ায় দিলাম, দেন আপনার এই সুন্দর হাতটা আমার এই হাতের মধ্যে কুটুস করে রাখেন। দেন, কই হাতটা দেন। আর একটা টু শব্দ করবি তোর মাথার খুলি আমি উড়াই দেবো। ফরিদা, তুমি ওদিকে যাও, আমি ওরে সাহায্য করে নেই। এই বেশি সাহস বেড়ে গেছে না তোর? এই তুই আমার চিনিস? সিএনবি ভাগ্যকুল এলাকার এমন কোন মানুষ আছে যে আমার চোখের দিকে তাকায় কথা বলে? কি করতেছিলি? যে আমি স্টিমারের সুগানি, আমি কোনো খারাপ মানুষ না তো। ওই ঘাটে ঘাটে ঘুরে বেড়াই, তো এইরকম একটা নির্জন জায়গায় আপামনির একলা পাইয়া মাথা ঠিক রাখতে পারে আমার বাপ ফেরা যাচ্ছে। কি নাম? নাম কি তোর? জামাল সুকানি। স্টিমারে কাজ করছ কয় বছর? 5 বছর। তোর ভাগ্যটা আজকে ভালো। যা যা,
তোর এই আশেপাশে যেন আমি আর কোনোদিন না দেখি। যা। পোশাকটা পরা থাকলে লোকজন তো এমনি কাছে ভিড়ে না, সাথে পিস্তল থাকায় ভাবলাম যে যত অজানা নির্জন জায়গায় হোক না কেন লোকজন আসবে না। আর বাবা আমি কি জানি নাকি যে এরকম একটা কিছু ঘটবে? এমন গ্রাম ডাকলে কেউ সারা শব্দও দেয় না। যেই গালাগালি করেছি হিতে হয়েছে বিপরীত। দাদের দরজা জানালা ঢিলে ডালা ছিল, আমার চিৎকার চেঁচামেচি চোটে শক্ত করে বদ্ধ করে দিয়েছে। আচ্ছা তুমি বলো, এই রাতের বেলা দারোগারে যদি কেউ ডাকাত ভাবে তাহলে আমার কি করার আছে? আমার এত রাতে এভাবে আপনার একা ফেলে যাওয়া উচিত হয়নি। না মা, পাইলাম না। অনেক চেষ্টা করলাম, আজ রাতটা এখানে পার করে দেন। চিন্তা করে না, আমি তো আছি। আপনার স্বামী এখনো ফিরেন নাই? কে 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 আপনি? আমি আপনাদের জন্য মাঝি খুঁজতে গিয়েছিলাম। তো আপনি কি করে জানলেন যে আমরা নদী পার হব? আমি মানে আর বলতে হবে না, সারা গ্রাম খুঁজে একজন লোক আমি পেলাম না, আর তুমি কোথা থেকে উড়ে এসে দূরে বসে আমাদের জন্য অস্থির হয়ে উঠেছ? ওই সুকানি হারামদাদা তোমাকে পাঠিয়েছে, তাই না? আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? না, ওই হারামজাদা আমাদের নৌকার ব্যবস্থা করে দেবে, আর আমরা সেই নৌকায় পদ্মা পার হব। শালা ভেতরে ভেতরে কোন মতলব এটেছে কে জানে। এই, ওই শালা কোথায়? কে কে এখন বুঝতে পারতেছ না? না, যে আপনাকে পাঠিয়েছে। আমারে আবার কে পাঠাবে? আমি তো নিজ থেকেই এলাম। এখন কথা ঘুরানোর চেষ্টা করতেছ? দেখো, আমাকে সাত পাত বুঝায় কোনো লাভ হবে না। আমি মানুষ চড়াই খাই, এমন পেদানি দেব না একদম সোজা হয়ে যাবে। কই ওই সুকানি হারামজাদা কই? সুকানি? ও, জামাল সুকানি এখানে আসছিল নাকি? আপনার সঙ্গে কথা হয়েছে? আপনি আপনি ওরে চেনেন? না, চিনবার কথা না। যেই সব কথা বলতেছিল ওরে থানার লোক চিনবো না তো চিনবো কেডা? আমি আমি দেখেই বুঝে ফেলাইছিলাম ও একটা মারু ডাকাইত। এই এই কিছু ঘুরতে গিয়ে সাপ বেরোচ্ছে। তোমার সাথে ওই সুকানির একটা যোগ সাজস আছে, নেটওয়ার্ক, বিশাল নেটওয়ার্ক। তুমি জানলে কি করে যে আমরা পদ্মা পার হব? আমি জানবো কি করে? এই মামুনি আমারে বলেছে, তাই আমি জানতে পারলাম। কখন বলেছে? আপনি আসার আগে। কে আগে এসেছে, উনি না সুকানি? জি উনি। তার মানে ও গিয়েই সুকানিকে পাঠিয়েছে? না না না, আমি এখান থেকে যাওয়ানোর পর সুকানির সাথে আমার দেখা হয় নাই। তাহলে কোথায় দেখা হয়েছিল? আপনারা আসার আগে। কোথায়? এইখানে। এইখানে আপনি কি করেন? আমি আমি এইখানেই থাকি। এইখানেই থাকেন? কত বছর? প্রায় 10 বছর হইব। ফাজলামো করার জায়গা পেলে না? 10 বছর ধরে কেউ এখানে থাকে নাকি?
আপনি খামাখা ওনারে জেরা করতেছেন। রাত শেষ হয়ে গেলে তো আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, রাতটা ওরা পার হতে দেয় কিনা দেখো। আর তুমি এসব বুঝবে না, বুঝলে? আমরা বিশাল নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছি। আপনি সবসময় একটু বেশি বেশি বুঝেন। হ্যাঁ, কিছু বললে? জি না। তাহলে 10 বছর ধরে আপনি এখানে আছেন? যে 10 বছরের এমন কোনো দিন নাই যে আমি ঘাট সাইডা কোথাও গেছি। কি নাম আপনার? অনেক বছর হয়েছে কেউ ওই নাম উচ্চারণ করে না, তবু আপনি যখন কইতাছেন বলি, আমার নাম আরফান ভুইয়া। ভুইয়া? ভূস্বামী, সম্ভ্রান্ত বংশধর। তো এইখানে আসবার আগে আপনি কোথায় ছিলেন? দেখেন, আমি একজন ভব ঘুরে এই জায়গায় জায়গায় ঘুরে বেড়াইছি। উত্তরটা পুরোপুরি পেলাম না। জন্মের পর থেকে তো কেউ ভবঘুরে হয় না। দয়া করে কি বলবেন আপনার জন্মের স্থানটি কোথায়? আমি আপনারে বলতে বাধ্য নই। আপনার আর আমি একটা প্রশ্নের উত্তর দেব না। কি করবেন আপনি? গুলি করবেন? করেন। আপনার ওই যন্ত্রে আমি ধার ধারি না, করেন। এই টিকটিকি, টিকটিকি সবসময় টিকটিকি। এই আর একটা কথা বলবে তো আমি চারদিকে গুলি করা কিন্তু শুরু করে দিব। এলো পাতারি। এই আমি বুঝেছি আমরা কিন্তু বিশাল নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছি। এই এই আমি বুঝেছি তুমি হচ্ছ তাদের সর্দার, তাই না? তাই না? বলো বলো, তুমি তাদের সর্দার না? বলো। আমি বলো। তাদের সর্দার। হ্যাঁ। আপনারা চারিদিকে ঘিরে ফেলছে আপনাদেরকে। কি করবেন আপনি? হ্যাঁ? কি করবেন? না, ঠিক 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 আছে, ঠিক আছে। ভাই কিছু মনে করো না। ওই আসবার সময় না পিস্তলে গুলি লোড করতে ভুলে গেছি। এই এত রাতে খুব বিপদে পড়ে এসেছি। এই না, আপনার স্ত্রী আমারে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ওর মা খুব অসুস্থ। আপনি ব্রিটিশ সরকারের দারোগা, এত অল্পতেই ডরায় যান? এত অল্পতে ডরাইলে ব্রিটিশ সরকারের রক্ষা করবেন কেমনে? এটা হাতে নিলেই শরীরের ভিতর কেমন একটা পরিবর্তন চলে আসে। সেই দিন যদি আমার হাতে এটা থাকতো, তাইলে আমি অনেক সাহসী হইতে পারতাম। সামাজিকতারে ছিন্ন করতে আমার খুব একটা সময় লাগতো না। নেন, ধরেন। আপনি যা ভাবছেন আমি তা না। আপনাকে চারিদিক থেকে কেউ ঘিরা নাই। ওই যে নৌকার সুইটা দেখতেছেন না, আমি রাইতে ওখানে ঘুমাই। 10 বছর ধইরা আমি সত্যই এই ঘাটে পড়ে রয়েছি। আমি একজনের অপেক্ষায় আছি। ওই যে নৌকাগুলি দেখতেছেন, ওইগুলান একটা ওই এলাকার না। এখান থেকে 5 মাইল দূরে ওই পানি পাড়ায় ওই যাত্রাপালার আসর বসছে। মাঝিরা সব সেখানে মশগুল। আমার মনে হয় এই রাইতে তারা আর আইব না। ভোর হওয়া পর্যন্ত আপনারা রাইতটা কষ্ট করে এখানেই থাকেন। ভোর হইলে নৌকা একটা না একটা পায়েই যাইবেন। আর হনে, ওই সুগানি জামাল যদি আসে, তারে কোয়েন না আপনার পিস্তলে গুলি নাই। ও কিন্তু একটা মারু ডাকাই। কিন্তু ও তো কইলো যে ও স্টিমারে সুকানি। ও মিথ্যা কথা বলেছে। ওইটা ওর উপাধি। ওর বাপ দাদা পূর্বপুরুষ কেউ হয়তো সুগানি ছিল। আসিমা, শুনেন, আপনি যায়েন না, রাতটা আমাদের সঙ্গে কাটায় দেন না। আপনারা কি ভয় পাইতেছেন? না না, ভয়ের জন্য না, আপনার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করতেছে। কিছু যদি মনে না করেন, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। হ্যাঁ, এত করে যখন বলতিছে তাহলে থাকেন, রাতটুকে গল্প গুজব করা যাবে। বসে। আপনি বলায় আসলে আমারও মন চাইতেছিল না আপনাকে ছেড়ে যাইতে। সেটাই ভালো। বসে।
আপনি তখন বলতেছিলেন 10 বছর ধরে এখানে পড়ে আছেন, সেটা কি করে সম্ভব? সম্ভব করে নিছি, সম্ভব ছিল না। আপনার চলে কি করে? আপনি কি খাওয়া দাওয়া চলার কথা বলতেছেন? জি। ওই যে বললাম ওইখানে একটা নৌকার সই আছে, আমি ওখানেই ঘুমাই। আর পাশের গ্রাম থেকে আমারে রোজ খাবার দেওয়া যায়। পাশের গ্রামে আপনার কি আছে? আমার এক ভাইজির বিয়ে হয়েছে। ওর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার পরিচয় জানে না, ওই রোজ খাবার পাঠায়া দেয়। আমার আত্মীয় স্বজনরা কেউ কেউ আমি যেখানে আছি সেটা জানে, আমারে বাড়িতে নিয়েও যাইতে চাইছিল, আমি যাই নাই। এই যে এত বছর ধরে এখানে আছেন, আপনার একটু খারাপ লাগে না? না, আপনি তখন বলতেছিলেন ওই যন্ত্রটা যদি আপনার কাছে থাকতো, সামাজিকতাকে ছিন্ন করতে আপনার একটু অসুবিধা হইতো না। আপনি কার জন্য এত বছর অপেক্ষা করে আছেন? এই ঘাটি তার সাথে দেখা হবে এমন কিছু? আমি জানি না। আমি যার অপেক্ষায় আছি তারে খুঁজে পাওয়াটা কি খুব কঠিন? কঠিন না। সেইভাবে খুঁজে পাওয়ার লাভ কি? তারপরও কিসের অপেক্ষায় আছি আমি জানি না। হয়তো মানুষ যার অপেক্ষায় এই পৃথিবীতে বাইচা থাকে সেরকম একটা কিছু। আমি যারে হারাইছি এই ঘাটেই তার সাথে আমার শেষ দেখা হয়েছিল। হয়তো সেটাও একটা কারণ। কিরকম? কয়নার নৌকা চেনেন? হ্যাঁ, স্টিমারের আগে এগুলো দিয়ে এখানকার মানুষ ঢাকায় যাইতো, এখনো মাঝে মাঝে দেখা যায়। আমি যদিও এগুলো কোনোদিন চড়ি নাই, মার মুখে অনেক গল্প শুনছি। সেই গয়নার নৌকা কইরা এই দেশ ছাইরা ভিন দেশে সে এক ঘাট দিয়ে চলে গেছিল। দূর থেকে আমি তারে দেখছি, সে আমারে দেখে নাই। তার পরনে ছিল লাল টুকটুকে বিয়ার শাড়ি। সেই দৃশ্যটা ভুলবার না। আপনি তারে খুব ভালোবাসতেন, তাই না? তাহলে তার এমনি যাইতে দিলেন কেন? সে আমার কাছে অনেক কিছু গোপন করছিল। নিজের পরিবারে বাঁচানোর জন্য আমার বাপ দাদা আত্মীয় স্বজনের ভয়ে সেই কাজ করছিল। আমি সেদিন বুঝতে পারি নাই। পরে বুঝছি আমার আত্মীয় স্বজনরাই ওরে ভিন দেশে বিয়ের ব্যবস্থা করে ওইভাবে পাঠায় দিছিল। এরপর থেকে আমার বাপ দাদা, বাবা মা, আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি দূরে। আপনার আত্মীয় স্বজনরা এমন জঘন্য কাজ কেন করছিল? কারণ আমরা দুজনরে ভালোবেসে বিয়ে করতে চাইছিলাম। আর ও ছিল নিখাই। আপনার গ্রামের নামটা বলবেন? বেথুয়া পুকুর। না, আপনার জীবন কাহিনী গল্প উপন্যাসকেও হার মানায়। আচ্ছা, আপনি কি দয়া করে বলবেন নিখাই বিষয়টা কি? আমাদের গ্রামের নাম যে বেথুয়া পুকুর, এটার আসল নাম না। এর আসল নাম আছিল মাকুন্দি। 300-400 বছর আগে বেথুয়া পুকুর নামে পদ্মার পারে একটা নগর ছিল। ভূঁইয়া বংশের দাবিদার প্রায় 70-80টা পরিবার মিলা একটা সভ্যতা গড়ে তুলছিল। পদ্মার ভাঙনে সেই সভ্যতা বিলীন হয়ে যায়। এরপর তারা সেখান থেকে
ওই মাকন্দি চলে আসে, আবার নতুন করে একটা সভ্যতা গড়ে তোলার চেষ্টা করে। এরপর থেকেই তারা ওইখানে আধিপত্য বিস্তার করে আসতেছে। এখনো এখনো তারা সেখানে আধিপত্য বিস্তার করে আছে। আমি বেথুয়া পুকুরের ভুইয়া বংশের রক্ত আমার শরীরে। আমার আমার বাপ দাদা পূর্বপুরুষগো মধ্যে একটা প্রথা প্রচলিত ছিল, বিয়ের আগে ছেলেগো একটা কাজের লোক বিয়ে করতে হইতো। বিয়ের পরে বউ শ্বশুর বাড়ির কাজ কইরা খাইব, এটা হইব না। এই জন্য এই ব্যবস্থা ভুইয়া বংশের প্রায় সবার জন্যই এই প্রথা প্রচলিত ছিল। বিয়ের পর কাজের মেয়ের ঘরে যে সন্তানাদি জন্ম নিত, হ্যাগো বলা হইতো নিখাই। নিখাইদের দুঃখের কাহিনী ভাষায় প্রকাশ করার মতো না। কাজের লোকের ঘরে যদি পুত্র সন্তান জন্মাইতো, তাহলে তাকে মাইরা ফেলতো, অথবা 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 ওগুপর এমন নির্যাতন করতো যে বড় হয়ে ছেলেরা সব মানসিক ভারসাম্য হারায় ফেলত। আর এটা করা হইতো সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। ছেলে হইলে তো মইরা যাইতো, নাইলে বড় হইয়া মানসিক ভারসাম্য হারায় ফেলতো, সেটা তো ভালো। কিন্তু মেয়েদের বেলায় ব্যাপারটা ছিল আরো ভয়াবহ। নিখাই বংশে জন্মগ্রহণকারী বেশিরভাগ মেয়েরই বিয়া হইতো না, আর মেয়েরা নিজের থেকেও বিয়া করতে চাইতো না। এত উঁচু বংশে জন্মগ্রহণ কইরা তারা তো একটা কৃষকের বউ হইতে পারে না। আর ওই নিখাই বংশ বইলা উচ্চ বংশের লোকেরাও তাকে বিয়া করতে চাইতো না। তারা সবসময় একটা পরিচয়হীনতায় ভুগত। নিখাই বংশের বেশিরভাগ মেয়ে মারা যাইতো আত্মহত্যা করে। ও, আপনি তাহলে নিখাই বংশে জন্মগ্রহণ করেছে এরকম একজনকে ভালোবেসেছিলেন। আচ্ছা, এত কিছু জানার পরেও আপনি তারে ভালোবাসতে পারলেন? ভালোবাসার কোনো জাত নাই। আমার কেন জানি মনে হয় জানেন, এই পৃথিবীতে মানুষের মধ্যে ভেদাভেদ কমানোর জন্যই ভালোবাসার জন্ম হয়েছে। আপনি যারে ভালোবাসতেন তার কণ্ঠে একটা গান সব সময় শুনতেন, তাই না? আপনি আপনি কি করে জানেন এই গানটা আমি এখনো শুনতে পাই। কি মধুর কণ্ঠ! আপনারা বিশ্বাস করতে পারবেন না সেই গান না শুনলে। আমি আপনারে এখনই গানটা শোনাইতে পারি। আমার গলা ভালো না, কিন্তু সুরটা জানি। কি বলতেছেন আপনি? এই গান আপনি কেমনি করে জানবেন? আমি জানি। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, এই কথা যে কয় এই জগতে বড় মিথ্যুক আর তো কেহ নয়। জাত কুল মানের ভয় ছাড়িয়া বসাও মনের আসনে, আইসো বন্ধু বাইসো ভালো আমার জীবন মরণে। জাত কুল মানের ভয় ছাড়িয়া বসাও মনের আসনে, আইসো বন্ধু বাইসো ভালো আমার জীবন মরণে। এই গান
এই গান আপনি কার কাছে শিখছেন? মার মুখে আপনার অনেক গল্প শুনছি, কিন্তু এইভাবে আপনার সঙ্গে দেখা হবে সেটা বুঝি নাই। আপনি যারে ভালোবাসতেন সে হতভাগিনী আর কেউ না, আমার মা, যার এই বিকেলবেলায় ঘাট দিয়ে পার করে নিয়ে গেছে। আপনিও চলেন না আমাদের সাথে, আপনারা দেখলে মার খুব ভালো লাগবে। কেন এত বছর ধরে যার অপেক্ষায় আছেন তার একটু দেখতে ইচ্ছা করে না আপনার? আমি তো তারে আজ বিকালে দেখছি। আপনাকে আর দেরি করণটা ঠিক হইব না। নদী নদী পার হওয়া খুব জরুরি। আপনারা থাকেন, আমি দেখি কোনো মাঝি মাল্লা জোগাড় করতে পারি কি। বাহ, কি চমৎকার যাত্রাপালা দেখলাম। আমি এমন একজনকে বিয়ে করেছি, সে সেই থার্ড ক্লাস যাত্রাপালার একজন সামান্য নর্তকী। তোমার বাবা মার উপর আমার কিরকম ঘেন্না হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। ভণ্ড, প্রতারক, শট, এরকম ভাওতাবাজির কি কোনো মানে হয়? খবরদার, আমার বাবা মা সম্পর্কে একটা বাজে কথাও আপনি আর বলবেন না। খুব হাতে ঘালে গেছে। এত আত্মসম্মান বোধ তোমার আসে কোথা থেকে? হ্যাঁ, আমরা কি নদীতে ভাইসে এসেছি? ছি 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 ছি, আমার বমি আসতেছে। একটা বান্দির ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি, ভুইয়া বংশের উচ্ছিষ্ট। এইভাবে তাকলে তো চোখ টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। ও গড, এই ছিল আমার কপালে, ভুইয়া বংশের উচ্ছিষ্ট। আমার বাবা মা জানতে পারলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আমার আর নদী পার হতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তোমাকে নদীতে ফেলে দিয়ে চলে যাই। আপনাকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই যাব। আমি তো ভুলেই গেছিলাম, আমার মার যে বংশে জন্ম হয়েছে আপনি তাদের মতোই, এর বাইরের কেউ না। আমার অসুস্থ মার পাশে আপনার যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, চলে যাও, তবে একটা কথা মনে রেখো, তোমারে আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরায় আনবো না। কত সহজেই কথাটা বলতে পারলেন না? 5 বছর আমাদের বিয়ে হয়েছে, আপনি আমারে যে সম্মানটুকু দিছিলেন সেটা তো তাজমহল পাওয়াতে কোনো অংশে কম না। এক মুহূর্তে সেটা কেমনে শূন্যে নেমে গেল। হ্যাঁ, নেমে গেল। উফ, আমি ভাবতেই পারতেছি না, আমার ঔরসে যে সন্তানের জন্ম হয়েছে তার রক্তে বইছে নিখাই বংশের বজ্জাতি। এটা এটা আমি কি করে মেনে নেব? আপনাকে মেনে নিতে কে বলেছে? আপনার সামনে এখন 2টা পথ খোলা আছে। একটা হচ্ছে আমাকে এখানে ফেলে রেখে চলে যান, আর একটা হইতেছে আমার পূর্বপুরুষরা যা করছে তা হুবহু স্মরণ করা। মানে? প্রচলিত নিকা প্রথা অনুযায়ী আরেকটা বিয়ে করে আমাকে আপনার সারা জীবনের বান্দি হিসেবে আশ্রয় দেয়া। আপনি আমাকে যা বলবেন আমি 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 তাই মেনে নেব। আমার মার মতো বেথুয়া পুকুরেও তো আমার কোনো স্থান নাই। আমার মতো উচ্ছিষ্টের আর কে জায়গা দিবে বলেন? তবে আরেকটা কাজ করতে পারি, ওই আরফান কাকার মতো
সবকিছু সেরে সুরে দিয়ে ভবঘুরে জীবন বেছে নিতে পারি। শাট আপ! আর একটা কথাও তুই বলবি না। এই গুলি দিয়ে তোর মাথা আমি ঝাঁঝরা করে দেব। আর বেশি উল্টাপাল্টা করলে তোর ভাই বোন আত্মীয় স্বজনকে স্বদেশী দেশদ্রোহী বলে জেল হাজতে ভাত খাইয়ে ছাড়ব। অনেক অনেক থিয়েটার হয়েছে, এবার যা বলার আছে সেটা খুলনায় গিয়ে বলবে, এইখানে না। নদী পার হওয়ার আগে তোমার একটা কথা বলতে চাই। যদিও মুরব্বীরা আমাকে নিষেধ করেছিল কথাটা বলতে, যাত্রা পথে তোমার কষ্ট হবে তাই। কলকাতা থেকে ফেরার পথে তোমার মা মারা গিয়েছে। মামুনি, একজন একজন মাঝি পাওয়া গেছে, এই আপনাকে জায়গা মতো পৌঁছে দেবে। আপনাকে আপনাকে যাওয়া উচিত। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আপনিও চলেন না আমাদের সাথে, ওর মাকে একটু দেখে আসবেন। না না, এই ঘাট সাইডে আমি কোথাও যাইতে পারবো না। আপনাকে দেরি হয়ে যাইতেছে, আপনাকে যাওয়া উচিত। যান, তাড়াতাড়ি যান। চলো। আপনিও চলেন না আমাদের সাথে। না মামনি, এই ঘাট সাইডে আমি কোথাও যাইতে পারবো না। আপনি যান, আমি আসতেছি। আপনার মতো মানুষের খুব দরকার। আপনারা আছেন বলেই আমরা মাথা উঁচু করে স্বপ্ন দেখতে পারি। মার প্রতি আপনার ভালোবাসা আমার আমার ভবিষ্যৎ চলাকে অনেক মজবুত করে দিছে। এই আমি আপনার হাত ছুঁয়ে শপথ করে বলতেছি, অনেকের চোখে আমি নিখাই হতে পারি, কিন্তু আমার সন্তানরা একদিন শিক্ষার আলোয় মাথা উঁচু করে দাঁড়াবেই। অবশ্যই অবশ্যই, সত্যই একদিন তোমার স্বপ্ন পূরণ হইব। আপনার একটা কথা না জানাইলে আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না। আমার এক খুলনা থেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আনছে। আমি তো জানি, আমি জানি, আমি জানি তো। আমার আমার সামনে দিয়ে তো আমি আমি তুমি তখন আমার তোমার মায়ের অসুস্থ হওয়ার কথা বলতেছিল না,
তখনই বুঝা ফেলাইছিলাম তোমারে মিথ্যা সান্ত্বনা দেওয়া হয়েছে। আমার আমার চোখের সামন দিক দিয়েই তো তোমার মার লাশটাই নদী পার করে নিয়ে গেল। কিন্তু কিন্তু তখন তো বুঝতে পারি নাই ওটা ওটা তোমার মায়ের লাশ। 30 বছর আগে গয়নার নৌকা কইরা ভিন দেশে সেরে লাল শাড়ি পরে চলে গিয়েছিল। দূর থেকে আমি দেখেছি, তখনও সে আমাকে দেখতে পারে নাই। আজ সাদা কাফন পরে আজও সে আমার সামনে দিয়ে চলে গেল, আজও আমি তারে দেখতে পারলাম না। আমার আমার রঙ্গ বুঝি এইখানে সাঙ্গ। কই তুই কোথায়? আরে চলো, দেরি করলে তো এখানে ভোর হয়ে যাবে। যাও মা, যাও। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, এই কথা যে এই জগতে বড় মিথ্যু আর তো কেহ না। জাতকুল মানের ভয় ছাড়িয়া বসাও মনের আসনে, আইসো বন্ধু বাইসো ভালো, আমার জীবন মরণে। জাতকুল মানের ভয় ছাড়িয়া বসাও মনের আসনে।